চেয়ে দেখুন বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘটঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা। জাতির সৌভাগ্য সূর্য আজ অস্তাচলগামী, শুধু সুপ্ত সন্তান শিওরে রোরুদ্ধমনা জননী নিশা অবসরের অপেক্ষায় প্রহর গণনায় রত। কে তাকে আশা দেবে, কে তাকে ভরসা দেবে, কে তাকে শোনাবে জাগরণের অভয়বাণী? ওঠো মা ওঠো, মোছো তোমার অশ্রু জল, 60 কোটি সন্তান হিন্দু মুসলমান জীবন দিয়ে রোধ করবে এই মরণের অভিযান। যাত্রা বাংলাদেশের একটি জনপ্রিয় লোকনাট্য ধারা। এটি শক্তিশালী গণমাধ্যম হিসেবে স্বীকৃতি আছে, তবে দুঃখজনক হলেও সত্য, এর সম্ভাবনা আদৌ আমাদের দৃষ্টিগোচর হলো না। এই মাধ্যমটি আজ বিলুপ্তির পথে। এই শিল্পের সাথে জড়িত হাজার হাজার মানুষেরা এখন ভিন্ন পেশায় জীবন বাঁচাতে মরিয়া। যারা এই শিল্পকে নিয়ে নানাভাবে কাজ করেছেন, তেমনি একজন জাকির হাসান, যিনি এই মাধ্যমের অনেক বড় গুণী শিল্পী। জাকির হাসান 1958 সালে ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা স্কুলে পড়ার সময় নাটকে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দেন। তার বাবা আব্দুল আওয়াল ছিলেন সরকারি পোস্ট অফিসে বড় কর্মকর্তা, মাতা জাহানারা আওয়াল ছিলেন গৃহিণী। জাকির হাসান পরিবারের 13 ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় সন্তান। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে 10 বোনের সাথে ছোট 2 ভাই রয়েছেন। জাকির হাসান অনুভব করেছিলেন, হাজার বক্তৃতা করে বাংলার মানুষকে যা বোঝানো যাবে না, তা একবার যাত্রা অভিনয় করে তা কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করিয়ে দেওয়া যায়। একজন জাকির হাসান আজও বিশ্বাস করে রাষ্ট্র বরাবরই এই মাধ্যমকে ভয় পেয়েছে। তাই তো বিধিনিষেধ কিংবা কালা কানুন জারি করে সরকারিভাবে যাত্রাপথ বন্ধ করে রাখা হয়েছে। এই মাধ্যমে মানুষকে ভাবতে শিখিয়েছে, আনন্দ দিয়েছে বুক ভরে, অক্সিজেন নিতে শিখিয়েছে। এই মাধ্যম আমাদের অতীত শিল্পের বিশাল এক গণমাধ্যম, যাত্রা পথ। আমি জাকির হাসান, ছোটোবেলা থেকেই খুব ইচ্ছে ছিল অভিনয় করব। খোলা মঞ্চে অভিনয় ছোটোবেলা থেকেই করতাম গ্রামে। আস্তে আস্তে 1979 সালে হঠাৎ একদিন পাশের বাসায় বর্তমান চলচ্চিত্র অভিনেতা আমির সিরাজি, ওনার সাথে আমার দেখা। উনি বললেন, তো তুমি ভালো অভিনয় করো, চলো আমাদের দলে। 1979 সালে প্রথম বাংলাদেশের শ্রেষ্ঠ যাত্রা দল ভাগ্যলক্ষ্মী অপেরায় যোগদান করি। ভাগ্যলক্ষ্মী অপেরায় বড় বড় শিল্পীদের সান্নিধ্যে আসার সৌভাগ্য আমার সেদিন হয়েছিল। পেয়েছিলাম বিশিষ্ট গায়ক গৌরাঙ্গ আদিত্য দাকে, পেয়েছিলাম বিশিষ্ট অভিনেতা আমির সিরাজিকে। যাই হোক, একদিন আমরা ওই দল নিয়ে গেলাম বেখুরহাটি, এটা কেন্দুয়া থানা, নেত্রকোনা ডিস্ট্রিক্ট। আমরা বিকালে সাধারণত দুবেলা ভাত খাইতাম, সকালে একবার বিকালে একবার যাত্রা দলে। বিকালে একদিন ভাত খাইতেছি, সমস্ত শিল্পীরা, যে ঘরটায় ভাত খাওয়া হয় সেটাকে বলা হয়তো যাত্রার ভাষায় পাক বাসা। এখানে ভাত খাচ্ছি এবং সবাই আমাদের বেড়া ফাঁক করে অনেকগুলো মহিলা একজন আরেকজনের সাথে বলতেছে, বুঝান যাত্রা শিল্পীরা দেখি মানুষের লাইন ভাত খায়। এ কথা শুনে আমরা অন্যান্য শিল্পীরা বসে আলাপ করলাম যে দেখেন মানুষ আমাদেরকে কি ভাবে, আমরা যে মানুষ না এটা ওনারা ভাবে, আমরা নাকি মানুষের মতো ভাত খাই। আমি রাজধানী অপেরায় হিরো হিসেবে কন্ট্রাক্ট হলো আমার। আমি এবং পরিতোষ পাল, একজন খুব স্বনামধন্য নায়ক, উনি আর আমি দুজনেই দলে অভিনয় করি। গেলাম ঝিটকা, মানিকগঞ্জ ঝিটকা নামের একটা প্যান্ডেলে। সেখানে একটা বই, আমার ভাই আমাকে ফেলে, আমার মাকে ফেলে সংসার থেকে আলাদা হয়ে চলে যাচ্ছে শহরে। নাটকের একটা দৃশ্যে এরকম আমরা অভিনয় করছি, কান্নাকাটি হচ্ছে খুব। এমন সময়
একজন দর্শক সামনে থার্ড ক্লাস থেকে ও ভাই গো কয়ে উল্টে পড়ে গেলেন। এটা দেখে অন্যান্য দর্শকও মানে মঞ্চেটার মধ্যে একটা হাউকাও লাগিয়ে গেল, গন্ডগোল লেগে গেল। কী হয়েছে? কেউ কেউ বলতেছে একটা লোক এরকম ফিটিয়ে পড়ে গেছে। পরে ওনারা পানি টানি দিয়া আমার যে আর্টিস্টটা ছিল ওনারা সবাই গ্রিন রুমে চলে গেলাম। জিজ্ঞাসা করলাম লোকটাকে, কী হয়েছে আপনার? উনি বললো যে আজকে 25 বছর আমরা দুই ভাই আলাদা হয়ে গেছিলাম, ভাই আমি বাড়ির যেতেছি। এই কইয়া সে বাড়িতে চলে গেল। বিকালে ওনারা সবাই আসছে আমাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। এই 25 বছরের গণ্ডগোল তারা মিটমাট করিয়া আমাদেরকে নিয়ে যাবে দাওয়াত খাওয়ানোর জন্য। আমরা গেলাম সেখানে, গিয়া বললাম 25 বছর যাবত আমরা দুই ভাই আলাদা ছিলাম, আপনার কালকে রাত্রে অভিনয় দেখে আমরা দুই ভাই এক হয়ে গেছি ভাই। এই যে বাড়ির মাঝখানে বেড়া আসছিল ওই বেড়া খুলে ফেলাইছি। খামোশ বেয়াদব, বাংলায় জন্মে তুই বাঙালিদের মতো ভীরু কাপুরুষ হয়ে গেছিস। কামবাকরে বাঙালিরা এই সেই দেবাদর খাঁকে দেখেনি, তাদের প্রত্যেককে আমি দেখিয়ে দেবো। যারা আমাকে প্রাসাদ রক্ষী বলে ইনকার করেছে, যারা আমার দুশ্মনকে আশ্রয় দিয়ে আমাকে করেছে বেইজ্জত, তাদের সবাইকে এই দুনিয়ার বুক থেকে চলে যেতে হবে। তাদের যাবার সেই রক্তে রাঙা সড়কে যে দেখাবে সে আর কেউ নয়, অতীতের নররাক্ষস এই সিদি বদর খাঁ। লাখো লাখো বাঙালির মাথায় পা দিয়ে বাংলার তাখতে তাউসের মালিক এই সুলতান সাইফুদ্দিন মুজাফফর শাহ মোবারক। অনেস্টির যুগ এটা নয় মা, এটা হচ্ছে শটে সাতঠাঙের যুগ, ছলে বলে কৌশলে বেঁচে থাকার যুগ এটা। দেবু বাবা সেদিন গল্প করছিলেন কোনো এক বন্ধুর সঙ্গে নাকি উনি ব্যবসা বেঁধেছিলেন। 2 মাসের মধ্যে গণেশ উল্টে দিয়ে বন্ধুটি দিলে চম্পট। কান্তি চৌধুরীর শেষ সম্বল 40,000 টাকা হলো অন্তর্ধান। এই যদি হয় বর্তমান যুগের মানুষের মনোবৃত্তি, তুমি সেখানে সৎ হয়ে কীভাবে জীবনযাপন করবে? মঞ্চেই অভিনয় করেছি বেশিরভাগ, হয় জামতলা মোড়, না হয় গরুহাটা ময়দান, না হয় স্টেশন। আমরা কোনো সময় একটা হলের ভিতরে যেতে পারিনি। আমার খুব শখ ছিল নাটককে হলের ভিতরে নেওয়ার। যাই হোক, অনেক সময় চাঁদনী সিনেমা হল, মধুরিমা সিনেমা হল, তারপর আসি আমরা শিল্পকলা একাডেমি, দখল হয়ে গেছে ওটি, সব দখল হয়ে গেছে। কোথাও নাটক করতে পারিনি। গত 4 বছর না 5 বছর আগে একটা অডিটোরিয়াম হয়েছে গফরগাঁও, সেই অডিটোরিয়ামে নাটক করার অনেক ইচ্ছে ছিল। যাত্রা দলের অনেক কিছুই এখানে করা সম্ভব হয়নি, আমিও পারিনি। এখন সেই সময় এসেছে আমাদের ঐক্যবদ্ধ হওয়ার। নতুন আসি আমরা সবাই এই ঐক্যবদ্ধ হয়ে নতুন নাটক করব, যাত্রাকে যে দেশের মানুষকে পরিচয় করাবো। এই জন্মের ছেলেদের এ প্রজন্মকে এই সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়ার জন্য আমি চিন্তা ভাবনা করেছি গফরগাঁও অডিটোরিয়ামে 3টে নাটক একসাথে করার জন্যে। নবাব সিরাজউদ্দৌলা, বেদের মেয়ে জ্যোৎস্না এবং মা মাটি মানুষ, 3টা নাটকের প্রস্তুতি নিয়েছি। আপনারা অচিরেই জানবেন, আমাদের এই নাটকগুলো উপভোগ করবেন এবং যাচাই করবেন আমরা কেমন অভিনয় করি। এ প্রজন্ম জানেই না যাত্রা একটা সংস্কৃতি এদেশে ছিল। আমরা কোথায় অভিনয় করেছি, কিসের অভিনেতা আমরা, এ প্রজন্ম জানে না। এদেরকে জানাতে হলে আমাদের আবার নতুন করে আসতে হবে যাত্রা নিয়ে, এবং এই নাটকগুলো করলে দর্শকের মনে আবার সেই জায়গায় আমরা আসতে পারবো, এই আশা রাখি।